ইতিহাস কিন্তু শুধু খুঁজে পাওয়ার জিনিস না, এটাকে অনেকটা পাজলের মতো করে জুড়তে হয়। প্রায় দেখা যায় অতীতের গল্পগুলো হারিয়ে গেছে বা হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো শিলালিপিতে, তামার পাতে কিংবা অন্য কোনো দেশের ভ্রমণকারীর ডায়েরির পাতায়। আজকে আমরা ঠিক এই কাজটাই করব। দেখব কিভাবে এই সব খণ্ড খণ্ড অংশ জুড়ে এক মহান সাম্রাজ্যের ইতিহাসকে আবার ফিরিয়ে আনা হয়েছিল। তাহলে প্রশ্নটা হলো, একটা হারিয়ে যাওয়া ইতিহাসকে খুঁজে বের করা যায় কিভাবে? মানে, যখন কোনো টানা লেখা ইতিহাস হাতের কাছে নেই, তখন একজন ইতিহাসবিদ শত শত বছর আগের একটা সভ্যতার ছবি আঁকেন কিসের ভিত্তিতে? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। আর আমাদের এই হিস্টোরিক্যাল ডিটেকটিভ স্টোরির প্রধান চরিত্র হলেন কিংবদন্তি ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তাঁর জীবনের অন্যতম সেরা কাজ ছিল প্রাচীন বাংলার এক প্রায় অজানা ইতিহাসকে সবার সামনে তুলে আনা। আমরা আজ দেখব তিনি কিভাবে গোয়েন্দার মতো করে শুধু খুঁজে খুঁজে এক প্রায় বিস্মৃত সাম্রাজ্যের গল্পকে আমাদের জন্য জীবন্ত করে তুলেছিলেন। তো চলুন শুরু করা যাক। আমাদের গল্পের শুরু হচ্ছে এমন একটা সময়ে যখন বাংলার ইতিহাস নিজেই যেন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ভাবুন একবার, রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কি বিশাল একটা ক্ষমতার শূন্যতা তৈরি হলো। কোনো সেন্ট্রাল পাওয়ার নেই, কোনো কেন্দ্রীয় শাসক নেই। আর তার ফলেই গোটা অঞ্চলে শুরু হলো অরাজকতা, গৃহযুদ্ধ আর লাগাতার হানাহানি। ইতিহাস এই সময়টাকে একটা অন্ধকার যুগ হিসাবেই চেনে। এই যে ভয়াবহ একটা অরাজক পরিস্থিতি, এটাকে বোঝানোর জন্য একটা দারুণ সংস্কৃত শব্দ আছে, মাৎস্য ন্যায়, মানে মাছের আইন। ভাবুন, একটা বড় পুকুরে যেমন কোনো নিয়মকানুন থাকে না, বড় মাছ যখন ইচ্ছে ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক সেই রকম একটা অবস্থা তখন বাংলায় তৈরি হয়েছিল। শক্তিশালীরা দুর্বলদের গ্রাস করছিল। এই অন্ধকার থেকে বেরোনোর প্রথম সত্যিকারের প্রমাণ আমরা পাই একটা তামার পাত থেকে। এটার নাম খালিমপুর তাম্রশাসন। এখানে বলা হচ্ছে, এই মাৎস্য ন্যায়ের শেষ করতে প্রকৃতিপুঞ্জ, অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ আর নেতারা মিলে গোপাল নামের একজনকে রাজা হিসেবে বেছে নিয়েছিলেন। এটা কিন্তু একটা অসাধারণ ঘটনা, কারণ এখানে বংশ পরম্পরায় রাজা হওয়ার বদলে একরকম নির্বাচনের কথা বলা হচ্ছে। কিন্তু এখানেই তো একজন ইতিহাসবিদের আসল চ্যালেঞ্জটা শুরু হয়। একটা তামার পাতে লেখা কয়েকটা লাইন কি একটা গোটা সাম্রাজ্যের ইতিহাস লেখার জন্য যথেষ্ট? একদমই না। তাহলে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই একটা সূত্র থেকে কিভাবে এগোলেন? কিভাবে তিনি এর সত্যতা যাচাই করে এক বিশাল সাম্রাজ্যের কাঠামো দাঁড় করালেন? তাহলে ডক্টর মজুমদারের রহস্যের জটটা খুললেন কিভাবে? এর উত্তর কিন্তু বইয়ের পাতায় নয়, বরং লুকিয়েছিল তামার পাতে খোদাই করা প্রাচীন সব ক্লু এর মধ্যে। এই প্রত্নবস্তুগুলোই ছিল তার তদন্তের মূল ভিত্তি। দেখুন, পাল সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য আমাদের হাতে কিন্তু কোনো ধারাবাহিক ক্রোনোলজিক্যাল বইপত্র ছিল না। তাই ডক্টর মজুমদারকে নির্ভর করতে হয়েছে সেই সব উপাদানের ওপর যেগুলো শত শত বছর ধরে মাটির নিচেও টিকে থাকতে পারে। আর সেগুলো হলো তামার পাতের ওপর খোদাই করা বিভিন্ন রাজকীয় ফারমান বা শিলালিপি। আর এই কাজটা কিন্তু মোটেও সহজ কিছু ছিল না। একজন ইতিহাসবিদকে এখানে একদম গোয়েন্দার মতোই কাজ করতে হয়। প্রথমে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ওই তামার পাতটা খুঁজে বের করতে হয়। তারপর সেটার উপর খোদাই করা প্রাচীন লিপির পাঠোদ্ধার করতে হয়। এরপর সেই ভাষা অনুবাদ করে বুঝতে হয়। আর সব শেষে সেই সময়ের অন্য তথ্যের সঙ্গে মিলিয়ে এর ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে হয়। এই পুরো জটিল প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু ইতিহাস তৈরি হয়। রমেশচন্দ্র মজুমদার আর অন্য ইতিহাসবিদরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তামার পাতকে তাদের তদন্তের মূল ভিত্তি বানিয়েছিলেন। যেমন ধরুন, খালিমপুর প্লেটটা আমাদের বলছে গোপালের উত্থানের গল্প। আবার ভাগলপুর তাম্রশাসন থেকে আমরা জানতে পারছি ধর্মপালের বিশাল সামরিক অভিযানের সব খুঁটিনাটি। একইভাবে কৌমুলি আর জয়পালের তাম্রশাসন আমাদের দেবপাল বা মহিপালের মতো পরের রাজাদের কথা জানাচ্ছে। প্রত্যেকটা পাত যেন পাজেলের এক একটা জরুরি টুকরো। এখন এই স্লাইডটা খুব খুব গুরুত্বপূর্ণ। বাইরে থেকে দেখলে মনে হবে এই তামার পাতগুলো তো স্রেফ জমিজমা দান করার দলিল। কিন্তু ডক্টর মজুমদারের মতো একজন তুখোড় ইতিহাসবিদের চোখ এখানেই সাধারণের থেকে আলাদা। তিনি খেয়াল করলেন যে এই আইনি কথার ফাঁকে ফাঁকেই লুকিয়ে রাখা হতো রাজার বংশতালিকা, তার সামরিক সাফল্যের গৌরবগাথা, এমনকি সেই রাজ্যের রাজনৈতিক দর্শনও।
এখন এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। বাইরে থেকে দেখলে মনে হবে এই তামার পাতগুলো তো স্রেফ জমিজমা দান করার দলিল, কিন্তু ডক্টর মজুমদারের মতো একজন তুখোড় ইতিহাসবিদের চোখ এখানেই সাধারণের থেকে আলাদা। তিনি খেয়াল করলেন যে এই আইনি কথার ফাঁকেই লুকিয়ে রাখা হতো রাজার বংশতালিকা, তার সামরিক সাফল্যের গৌরবগাথা, এমনকি সেই রাজ্যের রাজনৈতিক দর্শনও। তিনি আসলে আইনি দলিলের ভেতর থেকেই ইতিহাসটাকে ছেঁকে বের করে এনেছিলেন। তো পাজেলের এই আলাদা আলাদা টুকরোগুলো তো হাতে পাওয়া গেল। এবার ডক্টর মজুমদারের সামনে আসল চ্যালেঞ্জটা ছিল সেগুলোকে জুড়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করা। চলুন দেখি তিনি কিভাবে এই খণ্ড খণ্ড তথ্য থেকে একটা গোটা সাম্রাজ্যকে পুনর্নির্মাণ করলেন। এই তাম্রশাসনগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু পাল রাজবংশের একটা টাইমলাইন বা কালানুক্রম তৈরি করা সম্ভব হয়েছে। আনুমানিক 750 খ্রিস্টাব্দে গোপাল রাজবংশের পত্তন করেন। তারপর তার ছেলে ধর্মপাল সাম্রাজ্যকে উত্তর ভারতের একটা বিশাল অংশে ছড়িয়ে দেন। এরপর আসেন দেবপাল, যিনি সেই সাম্রাজ্যকে আরও মজবুত করেন। মাঝে কিছুটা খারাপ সময়ের পর প্রথম মহিপাল এসে আবার পালদের পুরনো গৌরব ফিরিয়ে আনেন। পাল রাজাদের মধ্যে একটা নাম তার সামরিক শক্তির জন্য ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে, ধর্মপাল। তামার পাতগুলো তাকে শুধু একজন রাজা হিসেবেই দেখায় না, বরং এমন একজন অসাধারণ সামরিক স্ট্র্যাটেজিস্ট হিসেবে তুলে ধরে যিনি বাংলার একটা রাজ্যকে সর্বভারতীয় এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন। ভাগলপুর আর অন্যান্য তামার পাত থেকে আমরা তার বিজয়ের একটা অবিশ্বাস্য চিত্র পাই। তিনি কনৌজের মতো শহর দখল করেছিলেন, যেটা ছিল তখন উত্তর ভারতের পাওয়ার সেন্টার। তার সেনাবাহিনী হিমালয়ের পাদদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এমনকি এমনও বলা হয়েছে তার সৈন্যরা হিমালয়ের গভীরে কেদারনাথের মতো পবিত্র জায়গায় গিয়ে পুজোও দিয়েছিল। এটা থেকেই তার সাম্রাজ্যের বিস্তারটা আন্দাজ করা যায়। কিন্তু একটা গ্রেট এম্পায়ার তো শুধু তলোয়ারের জোরে চলে না। ধর্মপাল যদি হন সাম্রাজ্যের স্থপতি, তাহলে তার ছেলে দেবপাল ছিলেন সেই সাম্রাজ্যের শিল্পী। ধর্মপাল যেখানে রাজ্য জয় করেছেন, দেবপাল সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। একজন রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন, আরেকজন ধর্ম আর শিল্পের বিকাশে জোর দিয়েছেন। বাবা আর ছেলের এই যুগলবন্দিতেই পাল সাম্রাজ্য তার স্বর্ণযুগে পৌঁছেছিল। 50 এই সংখ্যাটার একটা বিশাল তাৎপর্য আছে। ভাবা যায়, তিব্বতের ঐতিহাসিক তারানাথ লিখছেন ধর্মপাল প্রায় 50টা বৌদ্ধ বিহার বা মঠ তৈরি করেছিলেন। একজন সম্রাট যিনি জীবনের বড় একটা অংশ যুদ্ধক্ষেত্রে কাটিয়েছেন, তিনি আবার জ্ঞানচর্চার এত বড় পৃষ্ঠপোষক ছিলেন। আর এই 50টা প্রতিষ্ঠানের মধ্যে যেটা ছিল মুকুটমণি, সেটা হলো সোমপুর মহাবিহার, আজকের বাংলাদেশের পাহাড়পুরে যেটা অবস্থিত। এটা ছিল সেই সময়ের বিশ্বের অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি, যেখানে দূর দূর থেকে ছাত্ররা পড়তে আসত। এই বিশাল স্থাপত্যই প্রমাণ করে যে ধর্মপাল শুধু একজন যোদ্ধাই নন, একজন দূরদর্শী শাসকও ছিলেন। একজন ভালো গোয়েন্দা যেমন শুধু এক ধরনের প্রমাণের উপর নির্ভর করেন না, ডক্টর মজুমদারও ঠিক তাই করেছিলেন। তিনি তার পাওয়া তথ্যের সত্যতা যাচাই করার জন্য বাংলার বাইরেও প্রমাণ খুঁজেছিলেন। এই প্রমাণগুলো ছিল এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা পালদের কীর্তিরই প্রতিধ্বনি। ইতিহাস লেখার একটা মূল ভিত্তিই হল ক্রস ভেরিফিকেশন, মানে একটা সূত্র যা বলছে সেটা কি অন্য কোনো নিরপেক্ষ সূত্র দিয়েও প্রমাণ করা যাচ্ছে। রমেশচন্দ্র মজুমদার ঠিক এই কাজটাই করেছিলেন। তিনি বাংলার তাম্রশাসনে পাওয়া তথ্যকে সেই সময়ের বিদেশি পর্যটক, বণিক আর ঐতিহাসিকদের লেখার সাথে মিলিয়ে দেখছিলেন। যেমন ধরুন নবম শতাব্দীর আরব বণিক সুলাইমানের এই অসাধারণ বর্ণনাটা। তিনি পাল সাম্রাজ্যের অধীনে বাংলার অর্থনীতির প্রশংসা করে এই কথাগুলো লিখেছিলেন। এখান থেকে আমরা পালদের শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক সমৃদ্ধিরও একটা পরিষ্কার ছবি পাই। এটা প্রমাণ করে যে সেই সময় বাংলার মসলিন কাপড়ের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আবার আরেকটা অদ্ভুত কিন্তু ইন্টারেস্টিং ক্লু পাওয়া যায় তিব্বতের ঐতিহাসিক তারানাথের লেখায়। তিনি গোপালের রাজা হওয়ার একটা প্রায় রূপকথার মতো গল্প বলছেন। তার মতে মাৎস্যর ন্যায়ের সময় জনগণ যাকেই রাজা বানাত, এক নাগ রানী রাতে এসে তাকে মেরে ফেলত। শেষে দেবী স্বয়ং গোপালকে বেছে নেন, আর তিনি একমাত্র বেছে গিয়ে রাজা হন। এখন গল্পটা শুনতে যতই পৌরাণিক লাগুক না কেন, এর ভেতরের মূল কথাটা কিন্তু খালিমপুর তাম্রশাসনের তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে। এটাই তো দারুণ ব্যাপার। দুটো সূত্রই একই কথা বলছে। বাংলায় একটা ভয়ঙ্কর অরাজকতা ছিল, আর সেই সংকট থেকে মুক্তি দিতে জনগণই একজনকে নেতা হিসেবে বেছে নিয়েছিল। একটা রূপকথাও যে ঐতিহাসিক সত্যকে সমর্থন করতে পারে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। তো আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি আমরা। এবার দেখব এই সব সূত্রগুলোকে একসাথে জুড়ে কিভাবে একটা সম্পূর্ণ ইতিহাস তৈরি হয়, আর এই পুরো প্রক্রিয়া থেকে ইতিহাস লেখার পদ্ধতি সম্পর্কে আমরা কি শিখতে পারি। তাহলে আমরা কি দেখলাম?
দেখলাম কিভাবে তামার পাতের ভাঙা টুকরো, বিদেশি পর্যটকদের নোটবুকের ছেঁড়া পাতা আর পুরনো দিনের রূপকথা সব জুড়ে দিয়ে একটা প্রায় হারিয়ে যাওয়া সাম্রাজ্যের ছবিকে আবার জীবন্ত করে তোলা হলো। ইতিহাস আসলে কোনো রেডিমেড জিনিস নয়, এটা একটা নির্মাণ প্রক্রিয়া। এই যে পুনর্গঠনের কাজটা, এর জন্য রমেশচন্দ্র মজুমদারকে একজন শিল্পীর মতো নানান যন্ত্রপাতি বা টুলস ব্যবহার করতে হয়েছে। তিনি তাম্র শাসনের পাঠোদ্ধার করেছেন, মানে এপিগ্রাফি। তিনি আরব আর তিব্বতের লেখকদের বিবরণ ব্যবহার করেছেন। তিনি সোমপুরের মতো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ বিশ্লেষণ করেছেন। আর সবশেষে নিজের যুক্তিবাদী মন দিয়ে সত্যকে কল্পনা থেকে আলাদা করেছেন। এই সব কিছু মিলেই তৈরি হয়েছে তার অমর গ্রন্থ হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গল। আর এই কঠিন পরিশ্রমের পর যে ছবিটা আমাদের সামনে পরিষ্কার হলো, সেটা এক মহান সাম্রাজ্যের। পালরা প্রায় 400 বছর ধরে বাংলা শাসন করেছিল। মাছনায়ের অন্ধকার থেকে উঠে এসে তারা এমন একটা স্থিতিশীল শাসন ব্যবস্থা তৈরি করেছিল, যা শিল্প, সাহিত্য আর জ্ঞানচর্চার এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। পাল যুগের মানুষদের সম্মান আর বীরত্ব যে কতটা ছিল, তার একটা অসাধারণ প্রমাণ পাওয়া যায় কাশ্মীরের ঐতিহাসিক কলহনের লেখা রাজতরঙ্গিনী বইতে। তিনি এক জায়গায় লিখছেন কিভাবে কিছু বাঙালি সৈন্য তাদের রাজার প্রতি আনুগত্য দেখাতে গিয়ে নিজেদের জীবন দিয়ে দিয়েছিল। তাদের বীরত্ব দেখে মুগ্ধ হয়েই কলহন এই অমর লাইনগুলো লিখেছিলেন। শেষ পর্যন্ত ডক্টর রমেশচন্দ্র মজুমদারের এই অসাধারণ কাজ আমাদের এটাই শেখায় যে ইতিহাস কেবল অতীতে কি ঘটেছিল তার একটা লিস্ট না। এটা হলো টিকে থাকা সূত্রগুলোকে জুড়ে দিয়ে অতীতকে একরকম পুনর্নির্মাণ করার শিল্প। এটা অনেকটা গোয়েন্দা গল্পের মতো, যেখানে ক্লু খুঁজে খুঁজে সত্যকে বের করে আনতে হয়। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। পালদের ইতিহাস তো টিকে গেছে, কারণ তাদের তাম্র শাসন, তাদের বিহারগুলো টিকে ছিল। ভাবুন তো, আজ আমরা যা করছি, যা লিখছি, যা তৈরি করছি, তার কোন অংশগুলো হাজার বছর পর টিকে থাকবে? আর ভবিষ্যতের ইতিহাসবিদরা সেই টুকরোগুলো দিয়ে আমাদের সময়টাকে কিভাবে মনে রাখবে?